আসসালামু আলাইকুম। আমন্ত্রণ জানাচ্ছি জাগো টিভিতে। আপনাদের সাথে আছি মমতাজ শাহিন রুম্পা। শুরুতেই জানাবো আপডেট। যুক্তরাষ্ট্রের আকাশ প্রতিরক্ষা চূর্ণ বিচূর্ণ। সৌদি থেকে কুয়েত পর্যন্ত মার্কিন ঘাঁটির উপর ইরানি যুদ্ধ বিমানের তাণ্ডব। আকাশ থেকে ইসরায়েলি সেনা দলের উপর বিস্ফোরণ, ব্যাপক হতাহত, উদ্ধার অভিযানে হেলিকপ্টার বিধ্বস্ত। ইসরায়েলি ড্রোন হামলায় 2 বাংলাদেশি নিহত। মরক্কোতে নিখোঁজ 2 মার্কিন সেনার একজনের মরদেহ উদ্ধার। ফাঁদে পা দেয়নি ইরান ও সৌদি আরবের যুদ্ধ বাধাতে ইসরায়েলের উস্কানির পরিকল্পনা, ব্যর্থ হয়েছে সৌদি রাজপরিবারের শীর্ষ সদস্য। 90 লাখ ভোটার বাদ দিয়ে হারানো হয়েছে তৃণমূলকে, মমতার আবেদনে সাড়া দিলেন আদালত। ভারতে মুসলিম বলে মিলল না ফ্ল্যাট, পুলিশের দ্বারস্থ আশফাক শেখ। 5 ব্রিটিশ প্রধানমন্ত্রী বিদায় নিয়েছেন, রয়ে গেছেন লন্ডনের মেয়র সাদিক খান। এবার বিস্তারিত। সৌদি আরব থেকে কুয়েত পর্যন্ত মধ্যপ্রাচ্যে মার্কিন প্রতিরক্ষা ব্যবস্থা কার্যত ধূলিসাৎ হয়েছে বলে দাবি করেছে ইরান। দেশটির যুদ্ধ বিমান সৌদি ও কুয়েতে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটির উপর দিয়ে উড্ডয়ন করেছে এবং নির্বিঘ্নে ফিরে এসেছে, এমন চাঞ্চল্যকর দাবি সামনে এনেছে তেহরানের রাষ্ট্রীয় গণমাধ্যম। দাবি করা হচ্ছে ইরানের বহরে থাকা কয়েক দশক পুরনো F4 ফ্যান্টম এবং F5 টাইগার জেট ফাইটাররা যুক্তরাষ্ট্র সমর্থিত অত্যাধুনিক রাডার, প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র ব্যবস্থা ও মার্কিন যুদ্ধ বিমানের টহল উপেক্ষা করে এই অভিযান চালিয়েছে। একটি ইরানি F4 যুদ্ধ বিমানের সঙ্গে মার্কিন বিমান বাহিনীর একটি F-16 ফাইটিং ফ্যালকনের আকাশে মুখোমুখি সংঘর্ষ হয়েছিল। তবু ইরানি বিমানটি নিরাপদে নিজেদের ঘাঁটিতে ফিরে আসতে সক্ষম হয়েছে। বিশ্লেষকরা প্রশ্ন তুলেছেন, কিভাবে এই যুগ সেকেলে বিমানগুলো অত্যাধুনিক প্রতিরক্ষা ব্যবস্থা ভেদ করতে পারল। তাদের মতে 3টি সম্ভাবনা রয়েছে। ক্ষতিগ্রস্ত মার্কিন রাডার অবকাঠামো, সাম্প্রতিক সংঘাতে উপসাগরীয় অঞ্চলের আকাশ প্রতিরক্ষা রাডার নেটওয়ার্কে বড় ধরনের ফাঁক তৈরি হয়েছে, নিচু উচ্চতায় উড্ডয়নের কৌশল। ইরানি পাইলটরা হয়তো রাডার আড়ালে থাকার জন্য কৌশলগত নিম্ন উচ্চতায় বিমান চালিয়েছেন। ইলেকট্রনিক ওয়ারফেয়ার আপগ্রেড, ইরান হয়তো পুরনো যুদ্ধ বিমানগুলোকে ডিজিটাল জ্যামার ও উন্নত ইলেকট্রনিক সিস্টেমে সজ্জিত করেছে। এখনো পর্যন্ত পেন্টাগন বা সংশ্লিষ্ট দেশগুলোর পক্ষ থেকে এই দাবি সরাসরি নিশ্চিতকরণ বা অস্বীকার করা হয়নি। তবে এই ঘটনাকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় মিত্রদের মধ্যে শঙ্কা তৈরি হয়েছে, বিশেষ করে যখন ইরান হরমুজ প্রণালী অবরোধের হুমকি দিয়ে যাচ্ছে। প্রতিরক্ষা বিশ্লেষক অ্যান্থনি কর্ডসম্যান বলেন, যদি রিপোর্টগুলো সত্যি হয় তাহলে এটা যুক্তরাষ্ট্রের মধ্যপ্রাচ্যের সামরিক প্রতিপত্তির জন্য সবচেয়ে বড় ধাক্কা। অবশ্য অনেক পশ্চিমা বিশ্লেষক এখনো এই দাবিকে অতিরঞ্জিত বা প্রচারণার অংশ বলে উড়িয়ে দিয়েছে। তবে যা স্পষ্ট, ইরান যুদ্ধক্ষেত্রে পুরনো প্রযুক্তিকেও নতুন করে সাজিয়ে গেম চেঞ্জার বানানোর চেষ্টা করছে। আকাশ থেকে ইসরায়েলি সেনা দলের উপর বিস্ফোরণ, ব্যাপক হতাহত, উদ্ধার অভিযানে হেলিকপ্টার বিধ্বস্ত। দক্ষিণ লেবাননের যুদ্ধক্ষেত্রে এক ভয়াবহ পালাবদল ঘটেছে। হিজবুল্লাহ ড্রোন হামলায় ইসরায়েলি সেনাবাহিনীর একটি দলকে লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছে, যাতে ব্যাপক হতাহতের খবর পাওয়া যায়। ঘটনাটি আরও জটিল আকার ধারণ করে যখন উদ্ধার কাজে অংশ নেওয়া ইসরায়েলি বিমান বাহিনীর একটি হেলিকপ্টার প্রযুক্তিগত ত্রুটির কবলে পড়ে। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, হিজবুল্লাহর FPD ড্রোনগুলো দক্ষিণ লেবাননের রুক্ষ ভূখণ্ডে ইসরায়েলি ইঞ্জিনিয়ারিং যানবাহনকে লক্ষ্য করে সফলভাবে হামলা চালায়। বিস্ফোরণের পর আহত সেনাদের উদ্ধারে ঘটনাস্থলে ছুটে আসে একটি উদ্ধারকারী হেলিকপ্টার। কিন্তু ভাগ্যের পরিহাস, অত্যন্ত সংকটপূর্ণ মুহূর্তে এই হেলিকপ্টারটিতেও প্রযুক্তিগত ত্রুটি ধরা পড়ে। শত্রুপক্ষের গোলার ছায়ার নিচে ইসরায়েলি কারিগররা ঘটনাস্থলেই হেলিকপ্টারটি মেরামত করতে বাধ্য হন। এক পর্যায়ে প্রাণভয়ে অর্ধ মেরামত অবস্থাতেই হেলিকপ্টারটি উদ্ধার অভিযান চালিয়ে ফিরে আসে বলে জানা গেছে। হতাহতের সঠিক সংখ্যা এখনো নিশ্চিত করেনি IDF। এই ঘটনার মাত্র কয়েক ঘন্টার মধ্যেই হিজবুল্লাহ তাদের রকেট হামলায় তীব্রতা বাড়িয়ে দিয়েছে। পর্যায়ক্রমিক রকেট বর্ষণে উত্তর সীমান্তে উত্তেজনা চরম সীমায় পৌঁছেছে। ইসরায়েলি সামরিক বিশ্লেষকদের মতে এই ঘটনা ইসরায়েলের উত্তর ফ্রন্টের দুর্বলতার বড় ইঙ্গিত দেয়। একটি মাত্র ড্রোন হামলা কেবল কনভয় নয়, উদ্ধার ব্যবস্থাকে অচল করে দিতে পারে, সেটাই প্রমাণিত হয়েছে এদিন। IDF এখনো ঘটনার পরিপূর্ণ তদন্তের কথা বলছে, তবে আপাতত উত্তর সীমান্তে জরুরি অবস্থা জারি রাখা হয়েছে। হিজবুল্লাহ তাদের সফল অভিযানের ভিডিও ফুটেজ প্রকাশ করলে সেটি ভাইরাল হয়ে যায়। সেখানে দেখা যায় ইসরায়েলি সেনারা আহত অবস্থায় যুদ্ধক্ষেত্র থেকে সরে যাওয়ার চেষ্টা করছেন, আর হেলিকপ্টারটি অর্ধভগ্ন অবস্থায় তাদের বহন করছে। এই ঘটনাকে সামনে রেখে ইরান সমর্থিত গোষ্ঠীটি হুঁশিয়ারি দিয়েছে, এটা শেষ নয়, আগামী দিনগুলো আরো কঠিন হবে।
লেবাননের দক্ষিণাঞ্চলীয় জিবদিন গ্রামে ইসরায়েলি বাহিনীর এক ভয়াবহ ড্রোন হামলায় 2 বাংলাদেশি প্রবাসী কর্মী নিহত হয়েছেন। এই হামলায় তাদের সঙ্গে এক সিরীয় নাগরিকও প্রাণ হারিয়েছেন বলে নিশ্চিত করেছে দক্ষিণ লেবাননে অবস্থানরত সংবাদদাতারা। নিহত ব্যক্তিরা ওই এলাকায় শ্রমিক হিসেবে কর্মরত ছিলেন বলে জানা গেছে। স্থানীয় সংবাদ মাধ্যমগুলো জানায়, জিবদিন গ্রামের একটি বাড়ি লক্ষ্য করে ইসরায়েলি ড্রোন থেকে সরাসরি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়। হামলার সময় ওই 3 ব্যক্তি বাড়িতে অবস্থান করছিলেন অথবা বাড়ির কাছাকাছি কাজ করছিলেন। তাৎক্ষণিকভাবে বিস্ফোরণের ফলে ঘটনাস্থলে তাদের মৃত্যু হয়। এই হামলার মাধ্যমে জিবদিন গ্রামে একই দিনে দ্বিতীয়বারের মতো আক্রমণ চালালো ইসরায়েলি বাহিনী। লেবানন ও ইসরায়েল সীমান্তে চলমান উত্তেজনার মধ্যে এই প্রাণহানির ঘটনা প্রবাসী বাংলাদেশি কমিউনিটির মধ্যে গভীর শোক ও আতঙ্ক সৃষ্টি করেছে। নিহত বাংলাদেশি কর্মীদের বিস্তারিত পরিচয় এখনো প্রকাশ করা হয়নি। দক্ষিণ লেবাননের বিভিন্ন এলাকায় প্রায় ইসরায়েলি বিমান ও ড্রোন হামলা চালানো হচ্ছে, যার শিকার হচ্ছেন সাধারণ বেসামরিক নাগরিক ও সেখানে কর্মরত বিদেশি শ্রমিকরা। মরক্কোতে নিখোঁজ 2 মার্কিন সেনার একজনের মরদেহ উদ্ধার। মরক্কোতে সামরিক মহড়ায় অংশ নিতে গিয়ে নিখোঁজ হওয়া 2 মার্কিন সেনাকে ঘিরে উদ্বেগ বাড়ছে। তাদের মধ্যে একজনের মরদেহ উদ্ধার করা হলেও আরেকজনের সন্ধানে এখনও অভিযান চালিয়ে যাচ্ছে যুক্তরাষ্ট্র ও মরক্কোর যৌথ উদ্ধারকারী দল। ঘটনাটি ঘটেছে মরক্কোর তান্তান এলাকার কাছে ক্যাবড্র ট্রেনিং এরিয়া এর উপকূলে। ওয়াশিংটন টাইমস জানায়, গত 2রা মে রাতে দায়িত্বের বাইরে অবসর সময়ে কাটানোর জন্য পাহাড়ি এলাকায় হাঁটতে বের হয়েছিলেন 2 মার্কিন সেনা। স্থানীয় সময় রাত প্রায় 9টার দিকে তারা একটি খাড়া পাহাড় থেকে পড়ে আটলান্টিক মহাসাগরে তলিয়ে যান। এলাকাটি পাহাড়, মরুভূমি ও আধা মরুভূমি সমতল ভূমি নিয়ে গঠিত হওয়ায় উদ্ধার অভিযানও কঠিন হয়ে পড়ে। নিহত সেনার নাম ফার্স্ট লেফটেন্যান্ট কেনড্রিক ল্যামন্ট কি জুনিয়র। 27 বছর বয়সী ল্যামন্ট যুক্তরাষ্ট্রের এয়ার ডিফেন্স আর্টিলারি ইউনিটের কর্মকর্তা ছিলেন এবং চার্লি ব্যাটারি 5th ব্যাটালিয়ন 4th এয়ার ডিফেন্স আর্টিলারি রেজিমেন্ট কর্মরত ছিলেন। গত 9 মে মরক্কোর সামরিক বাহিনীর একটি অনুসন্ধান দল সমুদ্র তীরবর্তী পানিতে তার মরদেহ খুঁজে পান। যেখানে 2 সেনা সমুদ্রে পড়ে গিয়েছিলেন সেখান থেকে প্রায় 1 মাইল দূরে মরদেহটি পাওয়া যায়। 2023 সালে সামরিক বাহিনীতে যোগ দিয়েছিলেন লামন্ট। পরে 2024 সালে অফিসার ক্যান্ডিডেট স্কুল থেকে কমিশন লাভ করেন। নিখোঁজ দ্বিতীয় সেনাকে উদ্ধারে বড় পরিসরে অভিযান চালানো হচ্ছে। যুক্তরাষ্ট্র, মরক্কো এবং অন্যান্য অংশীদার দেশের 6 শতাধিক সদস্য এতে অংশ নিয়েছেন। উদ্ধার কাজে যুদ্ধজাহাজ, নৌযান, হেলিকপ্টার ও ড্রোন ব্যবহার করা হচ্ছে। গত 9 দিনে প্রায় 12,000 বর্গ কিলোমিটার সমুদ্র উপকূলীয় এলাকা তল্লাশি করা হয়েছে। প্রতিদিন আরো প্রায় 3,000 বর্গ কিলোমিটার এলাকা অনুসন্ধান করা হচ্ছে। ইরান ও সৌদি আরবের যুদ্ধ বাঁধাতে ইসরায়েলের উস্কানির পরিকল্পনা ব্যর্থ হয়েছে বলে মন্তব্য করেছেন সৌদি রাজ পরিবারের শীর্ষ সদস্য তুর্কি আল ফাইসাল। তার মতে, সৌদি আরব কোনোভাবেই ইসরায়েলের এমন পরিকল্পনার অংশ হতে চায়নি যার লক্ষ্য ছিল ইরান ও সৌদি আরবের মধ্যে যুদ্ধ উস্কে দেওয়া। সৌদি মালিকানাধীন পত্রিকা আরব নিউজে লেখা এক নিবন্ধে এ মন্তব্য করেছেন তুর্কি আল ফাইসাল। তিনি দীর্ঘ 2 দশকেরও বেশি সময় সৌদি আরবের গোয়েন্দা সংস্থার নেতৃত্বে ছিলেন। তুর্কি আল ফাইসাল সতর্ক করে বলেন, ইসরায়েলের যুদ্ধ উস্কে দেওয়ার পরিকল্পনা সফল হলো পুরো অঞ্চল ধ্বংসযজ্ঞে নিমজ্জিত হতো এবং হাজার হাজার মানুষের প্রাণহানি ঘটত। তিনি বলেন, রিয়াদের নেতৃত্ব দেওয়া ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান যুদ্ধ এড়াতে এবং কূটনৈতিকভাবে সংকট সমাধানে কাজ করেছে যাতে আরো উত্তেজনা বৃদ্ধি না পায়। সেই লক্ষ্যে সৌদি আরব বর্তমানে পাকিস্তানের সঙ্গে কাজ করছে। তার ভাষায়, ইরান ও অন্যান্যরা যখন সৌদি আরবকে ধ্বংসযজ্ঞের আগুনে টেনে নেওয়ার চেষ্টা করছিল তখন আমাদের নেতৃত্ব নাগরিকদের জীবন ও সম্পদ রক্ষার জন্য প্রতিবেশীর কারণে সৃষ্ট কষ্ট সহ্য করার সিদ্ধান্ত নেয়। সৌদি আরব চাইলে ইরানের স্থাপনা ও স্বার্থে পাল্টা হামলা চালাতে পারত, কিন্তু এতে দেশটির তেল স্থাপনা ও পানি লবণমুক্তকরণ প্ল্যান্ট আরো ক্ষতিগ্রস্ত হতো। তিনি বলেন, যুদ্ধের পক্ষে যারা কথা বলছে তারা হয়তো বুঝতেই পারছে না যে তাদের পায়ের নিচ থেকে কার্পেট সরিয়ে নেওয়া হয়েছে। 90 লাখ ভোটার বাদ দিয়ে হারানো হয়েছে তৃণমূলকে। মমতার আবেদনে সাড়া দিলেন আদালত। পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের ফলাফল প্রকাশের পর এবার বড় ধরনের আইনি লড়াইয়ের মুখে পড়েছে ভারতের নির্বাচন কমিশন। সদ্য সমাপ্ত নির্বাচনে বিপুল ব্যবধানে হারের পেছনে স্পেশাল ইন্টেনসিভ রিভিশন বা SIR কে দায়ী করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছেন সাবেক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার দল তৃণমূল কংগ্রেস। তৃণমূলের অভিযোগ, নির্বাচন কমিশন পরিকল্পিতভাবে ভোটার তালিকা থেকে 90,80,000 নাম বাদ দিয়েছে, যা অন্তত 31টি আসনে নির্বাচনী ফলাফলকে সরাসরি প্রভাবিত করেছে। আজ সোমবার ভারতের সুপ্রিম কোর্টে এই মামলার শুনানি অনুষ্ঠিত হয়।
প্রধান বিচারপতি সূর্যকান্ত এবং বিচারপতি জয়মাল্য বাগচির সমন্বয়ে গঠিত ডিভিশন বেঞ্চ এ বিষয়ে গুরুত্বপূর্ণ পর্যবেক্ষণ দিয়েছেন। আদালত জানিয়েছে, ভোটার তালিকা থেকে নাম বাদ পড়ার কারণে যদি কোনো আসনে প্রার্থীর জয়ের ব্যবধান বা মার্জিন প্রভাবিত হয়ে থাকে এবং ওই ভোটারদের আপিল ট্রাইব্যুনালে বিচারাধীন থাকে, তবে সংক্ষুব্ধ পক্ষ বা প্রার্থীরা সুপ্রিম কোর্টে নতুন করে ইন্টারলোকিউটরি অ্যাপ্লিকেশন বা অন্তর্বর্তীকালীন আবেদন দায়ের করতে পারবেন। সুপ্রিম কোর্টে তৃণমূলের পক্ষে সওয়াল করেন দলের বর্ষিয়ান সাংসদ এবং জ্যেষ্ঠ আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায়। শুনানিতে তিনি কয়েকটি চাঞ্চল্যকর তথ্য তুলে ধরেন। কল্যাণ বন্দ্যোপাধ্যায় দাবি করেন, 2021 সালের নির্বাচনে যে 31টি আসনে তৃণমূল জিতেছিল তার প্রতিটিতেই ভোটার তালিকা থেকে বাদ পড়া নামের সংখ্যা এবার বিজেপির জয়ী প্রার্থীর মার্জিনের চেয়ে অনেক বেশি। তিনি একটি আসনের উদাহরণ টেনে বলেন, সেখানে তৃণমূল প্রার্থী মাত্র 862 ভোটে হেরেছেন, অথচ ওই কেন্দ্রটিতে ভোটার তালিকা থেকে 5432 জনের নাম রহস্যজনকভাবে কেটে দেওয়া হয়েছিল। আদালতকে জানানো হয়, রাজ্য জুড়ে তৃণমূল ও বিজেপির মধ্যে প্রাপ্ত ভোটের ব্যবধান প্রায় 32 লাখ, কিন্তু ভোটার তালিকার নাম পুনর্বহালের জন্য এখনো প্রায় 35 লাখ আপিল আবেদন বিভিন্ন ট্রাইব্যুনালে ঝুলে আছে। তৃণমূলের পক্ষে আরেক জ্যেষ্ঠ আইনজীবী মেনকা বলেছেন, ট্রাইব্যুনালগুলো বর্তমানে যেভাবে কাজ করছে তাতে এই 35 লাখ আপিল নিষ্পত্তি করতেই অন্তত 4 বছর সময় লাগবে। জবাবে প্রধান বিচারপতি সূর্য বলেন, সুপ্রিম কোর্টের অগ্রাধিকার থাকবে যাতে এই আপিলগুলো দ্রুত সময়ের মধ্যে নিষ্পত্তি করা যায়। ভারতের মহারাষ্ট্র রাজ্যের কল্যাণে এক মর্মান্তিক ও বৈষম্যমূলক ঘটনার শিকার হয়েছেন আশফাক ফজল করিম শেখ নামে এক ব্যক্তি। নিজের মাথা গোঁজার ঠাঁই হিসেবে একটি ফ্ল্যাট কিনতে গিয়ে কেবল ধর্মীয় পরিচয়ের কারণে তাকে ফিরে আসতে হয়। এই ঘটনার প্রতিবাদে এবং সাংবিধানিক অধিকার রক্ষার দাবিতে তিনি এখন পুলিশের দ্বারে দ্বারে ঘুরছেন। সাধারণ মধ্যবিত্ত মানুষের মতো আশফাক শেখের স্বপ্ন ছিল নিজের একটি ফ্ল্যাট কেনা। কল্যাণের একটি নতুন আবাসন প্রকল্পে ফ্ল্যাট বিক্রির বিজ্ঞাপন দেখে তিনি সংশ্লিষ্ট প্রপার্টি ডিলারের সাথে যোগাযোগ করেন, কিন্তু কথোপকথনের এক পর্যায়ে যখন তার নাম এবং ধর্মীয় পরিচয়ের সামনে আসে তখনই বদলে যায় সব সমীকরণ। আশফাকের অভিযোগ, তাকে সাফ জানিয়ে দেওয়া হয় ওই প্রকল্পে মুসলিমদের কাছে কোনো ফ্ল্যাট বিক্রি করা হবে না। আশফাক শেখ তার অভিযোগে জানান, ফোনে কথা বলার সময় তিনি যখন সরাসরি জানতে চান ওই প্রকল্পে মুসলিমদের জন্য ফ্ল্যাট বরাদ্দ আছে কিনা, তখন ফোনের অপর প্রান্ত থেকে অত্যন্ত কঠোর ও অপমানজনক ভাষায় তাকে প্রত্যাখ্যান করা হয়। ক্ষোভ ও দুঃখ প্রকাশ করে তিনি বলেন, আমাদের দেশ গণতান্ত্রিক, সংবিধান আমাদের প্রতিটি নাগরিককে সমান অধিকার দিয়েছে, কিন্তু আজও যদি কাউকে তার ধর্মের কারণে বাসস্থান থেকে বঞ্চিত হতে হয় তবে সে বৈষম্য শুধু ব্যক্তির নয় বরং মানবিকতার পরাজয়। এই সংকীর্ণ মানসিকতা সমাজকে বিভক্ত করছে। আশফাক জানান, তার কাছে ওই কথোপকথনের অডিও রেকর্ডিং সংক্ষিপ্ত রয়েছে, যেখানে স্পষ্ট শোনা যাচ্ছে যে ধর্মের ভিত্তিতে তাকে ফ্ল্যাট দিতে অস্বীকার করা হচ্ছে। তবে অভিযোগকারীর ক্ষোভের সঙ্গে জানান, প্রথম দিকে স্থানীয় বাজরপেট পুলিশ স্টেশন তার অভিযোগ গুরুত্ব সহকারে নিতে চায়নি। দীর্ঘক্ষণ অপেক্ষা করার পরও যথাযথ সহযোগিতা না পেয়ে তিনি ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাদের দ্বারস্থ হন। 5 ব্রিটিশ প্রধানমন্ত্রী বিদায় নিয়েছেন, রয়ে গেছেন লন্ডনের মেয়র সাদিক খান। 10 বছর আগে যখন সাদিক খান প্রথমবার লন্ডনের মেয়র নির্বাচিত হন তখন যুক্তরাজ্যের রাজনীতিতে ছিল এক ভিন্ন বাস্তবতা। দেশটি তখনও ইউরোপীয় ইউনিয়নের সদস্য আর বিশ্ব রাজনীতিতে নেতৃত্বে ছিলেন বারাক ওবামা। সেই সময় থেকে ব্রিটেনে একের পর এক প্রধানমন্ত্রী দিয়েছেন ডেভিড ক্যামেরন, থেরেসা মে, বরিস জনসন, লিজ ট্রাস এবং ঋষি সুনাক বিদায় নিয়েছেন। এখন দায়িত্বে আছেন কিয়ার স্টারমার। কিন্তু লন্ডনের সিটি হলেও এখনো বহাল আছেন সাদিক খান। লন্ডনের এক বাস চালকের ছেলে খান টানা 3 বার নির্বাচিত হয়ে রাজধানীর ইতিহাসে দীর্ঘতম সময় দায়িত্ব পালনকারী মেয়রদের একজন হয়ে উঠেছেন। নিজের 10 বছর পূর্তি উপলক্ষে তিনি বলেন, লন্ডন আসার এক জীবন্ত উদাহরণ। মেয়র হিসেবে নিজের সবচেয়ে বড় শিক্ষা কি, এই প্রশ্নে তিনি বলেন, জোট গঠন করতে। তার ভাষায় বিভিন্ন রাজনৈতিক মত এবং সম্প্রদায়ের মানুষকে একত্র করে তিনি বারবার নির্বাচনে জয় পেয়েছেন। তিনি মনে করেন একসঙ্গে কাজ করলে আরো অনেক বেশি অর্জন সম্ভব। তবে এই 1 দশক সহজ ছিল না। ব্রেক্সিট, মহামারী, সন্ত্রাসী হামলা এবং গ্রেনফেল টাওয়ার অগ্নিকাণ্ডের মতো মর্মান্তিক ঘটনার মধ্য দিয়ে যেতে হয়েছে লন্ডনকে। একই সঙ্গে লন্ডনের প্রথম মুসলিম মেয়র হিসেবে বর্ণবাদী ও ইসলাম বিদ্বেষী আক্রমণেরও মুখোমুখি হয়েছেন খান। বিশেষ করে ট্রাম্প বারবার তাকে আক্রমণ করেছেন। ট্রাম্প একসময় খানকে ভয়ঙ্কর মেয়র বলে মন্তব্য করেছিলেন। জবাবে খান ট্রাম্পকে বর্ণবাদী ও ইসলাম বিদ্বেষী বলে আখ্যা দেন। এখনো তিনি মনে করেন বহুত্ববাদী ও উদার শহর হিসেবে লন্ডনের অস্তিত্বই চরম জাতীয়তাবাদের বিরুদ্ধে একটি প্রতীক। শেষ করার পূর্বে সংবাদ শিরোনামগুলো জানাবো আরো একবার। যুক্তরাষ্ট্রের আকাশ প্রতিরক্ষা চূর্ণ বিচূর্ণ, সৌদি থেকে কুয়েত পর্যন্ত মার্কিন ঘাঁটির উপর ইরানি যুদ্ধ বিমানের তাণ্ডব। আকাশ থেকে ইসরায়েলি সেনা দলের উপর বিস্ফোরণ, ব্যাপক হতাহত, উদ্ধার অভিযানে হেলিকপ্টার বিধ্বস্ত।
ইসরায়েলি ড্রোন হামলায় 2 বাংলাদেশি নিহত। মরক্কোতে নিখোঁজ 2 মার্কিন সেনার একজনের মরদেহ উদ্ধার। ফাঁদে পা দেয়নি ইরান ও সৌদি আরবের যুদ্ধ বাধাতে ইসরায়েলের উস্কানির পরিকল্পনা, ব্যর্থ হয়েছে সৌদি রাজপরিবারের শীর্ষ সদস্য। 90 লাখ ভোটার বাদ দিয়ে হারানো হয়েছে তৃণমূলকে, মমতার আবেদনে সাড়া দিলেন আদালত। ভারতে মুসলিম বলে মিলল না ফ্ল্যাট, পুলিশের দ্বারস্থ আশফাক শেখ। 5 ব্রিটিশ প্রধানমন্ত্রী বিদায় নিয়েছেন, রয়ে গেছেন লন্ডনের মেয়র সাদিক খান। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।